আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গুজব আবারও ডালপালা মেলে একদম আমাদেরকে গ্রাস করে ফেলতেছে আরকি। গত রাতে আ ভোরবেলা আরকি, ভোরবেলা কনক সরোয়ার সাহেব লাইভেই বলা যায় চলে আসছিলেন এবং উনি বলতেছিলেন যে সেনাবাহিনীর মধ্যে দফায়, দফায় মিটিং হচ্ছে এবং সেখানে জরুরি অবস্থা ঘোষণার মানে একটা চেষ্টা হচ্ছে আরকি। এবং আজকেও এরকম একটা সমাবেশ হচ্ছে এবং যেসব জায়গার কথা রেফারেন্স দিয়ে বলা হচ্ছিল, যেই কনফারেন্স রুমে উনি আজকে মিটিং করেছেন আরকি, সেটা কনক স্যার গত রাতেই বলতেছিলেন যে তার তথ্যের ভিত্তিতে, তার সোর্সের ভিত্তিতে উনি বলছিলেন যে এই রুমটাতেই ৫ই আগস্টের আগে সর্বস্তরের সেনাবাহিনীর যারা আছেন আরকি, অফিসার এবং উচ্চ অফিসার যারা আছেন, উচ্চপদস্থ, তাদের সাথে বৈঠক করেই কিন্তু এই আম জনতার বা ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে গুলি না করার যে ঘোষণাটা সেখান থেকে আসছিল এবং সেখানেই কিন্তু অনেকে বলেন যে স্থির হয়ে গেছিল যে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে হয়তো সেনাবাহিনী চুপ থাকবে বা পরবর্তীতে হয়তো গণতান্ত্রিক যে পরিবেশ সেখানে ফিরিয়ে আনার ব্যাপারে কিন্তু আমরা দেখেছি। বাট এইগুলো আসলে মানে কারা করে, মানে প্যানিক ছড়ানো আরকি। মানে আজকে আমি দেখলাম যে আ সকালবেলাতে জুলকারনাইন সাহেব উনি একটা পোস্ট দিয়েছেন। আ শুভ সকাল, জরুরি অবস্থা কতদূর? জরুরি অবস্থা কতদূর? শুভ সকাল, জরুরি অবস্থা কতদূর? মানে এইগুলা খুব হাস্যকর আরকি। হ্যাঁ? এখানে যারা নাকি প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, ফুয়াদ সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। তো যথেষ্ট কারণই ছিল আরকি। কারণ উনি যেভাবে খুল্লাম-খুল্লা সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে নিয়ে, হ্যাঁ, আমাদের তো ভয় আছেই। মানে শেখ হাসিনার পুনর্বাসন আমরা কেউই চাই না। গতকালকেও এরকম একটা ভিডিও বানিয়েছিলাম যে আ কি বলে, আমাকে পার্সোনালি যদি কেউ জিজ্ঞেস করে, অবশ্যই আমি আ আওয়ামী লীগের নিষিদ্ধ হোক এটা আমি চাই, ব্যান চাই। কিন্তু আ এই যে বলা হচ্ছে যে ৩০%, ৪০% বা ৫০%, আমি জানি না যে আওয়ামী লীগের এই ৫ই আগস্টের পরে ফ্যান বেস কতটা স্ট্রং যে শেখ হাসিনাকে কতজন ফিরিয়ে নিয়ে আসবে আরকি। কিন্তু আমার তো পরিচিত কিছু যারা আছেন আরকি, প্রত্যেকেরই দেখা গেল যে আত্মীয়স্বজনের মধ্যে আওয়ামী সমর্থক ২-১ জন থাকে আরকি। আ নিকট আত্মীয় না হলেও আ দূর সম্পর্কের মধ্যেও খুঁজলে পাওয়া যায়। কিন্তু বন্ধু-বান্ধবের মধ্যেও আছে। তো আমি দেখেছি যে ধরেন ৫ই আগস্টের পরে যেরকম আমার একজন পরিচিত একেবারে আ সরাসরি আওয়ামী লীগের দল করতো আরকি। সমর্থক না, একেবারে আ আ মানে ঢাকার কোন একটা বড় লিডারের আ পাশে তার দাঁড়িয়ে থাকা অনেক বেশ কয়েকটা ছবি দেখেছি আরকি। তো তারা একেবারে দিশেহারা হয়ে গেছিল ৫ই আগস্টের পরে। তো এখন এই লোকগুলো আসলে কোথায় যাবে? আপনারা চাচ্ছেন না বিএনপিতে এরা আসুক, আপনারা চাচ্ছেন না আওয়ামী লীগের কোনো মানে দল হয়ে কোনো লিডারশিপের আন্ডারে এরা আসুক। তো এদের তো পলিটিক্যাল ক্যারিয়ার একটা আছে আরকি। তাদের রক্তের মধ্যে তো রাজনীতির একটা ব্যাপার চলে আসছে। তো এদেরকে তো আসলে সমাজের যারা মাথা আছেন, এদেরকে তো একটা দায়িত্ব নিতে হবে আরকি। আ পুনর্বাসন কথাটা যদি খারাপ হয়ে থাকে, তাইলে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে নাহিদ নিজেই কিন্তু একটা আওয়ামী লীগের বি টিম করতে পারতো আরকি, বা ভিপি নূর। মানে একটা খুব সেফ একটা লিডারশিপ, এটা জাতিগতভাবে ঠিক করে দেওয়া হতো এবং তার আন্ডারে এটা আওয়ামী লীগের একটা তো ঐতিহ্য আছে। শুধু যে শেখ মুজিবের আওয়ামী লীগ এটা ছিল সেটা না। এটা মুসলিম লীগ ছিল। এটা আ সোহরাওয়ার্দী, ভাসানীর এইসবের সময়কাল থেকে আমরা দেখছি যে এই দলটাকে আ আস্তে, আস্তে মানে শক্তপোক্ত হইতে আরকি। তো শুধু যে আওয়ামী লীগের মধ্যে ওই শেখ মুজিবের লিডারশিপ ছিল, তো সেটা তো আর না। তো দেখেন, আমরা শাহেদ আলম সাহেব এরকম একটা পোস্ট দিয়েছেন, শেয়ার করেছেন। অবস্থা আসলেই খারাপ মনে হচ্ছে। একজনের শেয়ার মানে পোস্ট শেয়ার করেছেন তানভীর সারোয়ার সোহেল, নামটা উচ্চারণই করলাম যেহেতু উনি প্রকাশ্যেই পোস্টটা শেয়ার করতে পারছেন, আমি পড়তেও পারলাম আরকি। তো সেখানে বলা হচ্ছে যে শেষ খবর পাওয়া পর্যন্ত লেফটেন্যান্ট কর্নেল আজমতুল্লাহ ২৪শে মার্চ গোলযোগের আশঙ্কায় বিমান বাহিনীর একটি C-69 বিমানে ১৩৮ প্যারাট্রুপার ডিভিশনের একটি কন্টিনজেন্ট নিয়ে ঢাকার আকাশে চক্কর দিচ্ছেন। মানে এটা আজকে ৬ ঘন্টার মধ্যেই আরকি, হ্যাঁ? মানে এখন আমি যখন রেকর্ড করতেছি এখন ১২টা ২০ বাজে। তো এইটা ধরে নিচ্ছি যে ৭ ঘন্টা আগে হলে এই ভোরবেলার এই কাণ্ড কীর্তি আরকি। বা ওই সকালবেলা আরকি। মানে একেবারে প্রত্যুষের এই স্ট্যাটাসটা।
ওইদিকে পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে আরো 4 জন অজ্ঞাত জেনারেল সহ সেনাযান টাইপ 59G দুর্জয় নিয়ে যমুনার দিকে অগ্রসর হচ্ছেন। যমুনার আশেপাশে আপাতত ঘাপটি মেরে আছে সশস্ত্র পুলিশ ও আনসার বাহিনী, থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকায়। তো এই মানে আর্মির মধ্যে কু হচ্ছে, আর্মির মধ্যে অস্থিরতা, এইগুলি গত সপ্তাহখানেক ধরে আমরা দেখতেছি ওই আজতাক টেলিভিশনে, তারপরে ক্যালকাটা নিউজ, তারপরে রিপাবলিক বাংলা, ইভেন হিন্দি যে নিউজ মিডিয়াগুলো, ভারতের সর্বোচ্চ জায়গাতে এটা কিন্তু আমরা দেখতেছিলাম। এবং দেখেন এখানে কিন্তু এই পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে এইসব বলা হচ্ছে। এবং আমরা কনক সারোয়ার সাহেবকে, ওনাকেও এই রাতের বেলাতে আজকে যে জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে, আজকে সকাল 10টার দিকে এরকম আবার একটা মিটিং আছে সেই ওই দরবার হলের মতোই, যে মানে সেনানিবাসে। তো এরকম বলা হচ্ছিল আর কি। তো আমার মনে হয় যে আতঙ্ক কেন ছড়ায় ভাই? আমরা ওই ভারতের ওইদিকে কিছু করতে পারবো না, ঠিক আছে, হ্যাকাররা যদি না ওই সব চ্যানেল হ্যাক না করে আর কি। তো আমরা জানি না যে বাংলাদেশের চ্যানেল, মানে বাংলাদেশে যারা হ্যাকাররা আছেন তারা মানে কেন এসব বরদাস্ত করেন আর কি। তো জুলকারনাইন সাহেব যথেষ্ট সোচ্চার আর কি। উনি ওনার আর্মিদের মধ্যেও যথেষ্ট ওনার লিঙ্ক আমরা জানি, কারণ এত গোপন। আমি একদিন আগে দেখতেছিলাম যে কলকাতার মধ্যে ইফতার পার্টি হচ্ছে, সেখানে আওয়ামী লীগের জাহাঙ্গীরকে ক্যামেরা বন্দি করা হয়েছে যে এটা জাহাঙ্গীর, সেখানে ইফতার করা হচ্ছে এবং পরবর্তী দিনও ওই জায়গাতে ইফতার করা হচ্ছে, নিউ টাউন বা এরকম কিছু কিছু জায়গায় আর কি। তো আমরা আসলে জুলকারনাইন স্যারকেও কিন্তু মানে একটু হতাশ হইতে দেখলাম। এখন পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা হয়নি। এবং আপনারা খুব জেনে খুশি হবেন যে ইনভেস্টার্স একটা ফোরাম হচ্ছে বাংলাদেশে, এবং এটা এপ্রিলের কি বলে একেবারে ফার্স্ট উইকের দিকে আর কি। তো আমরা জানি যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা, এটার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী সাহেব, মানে উনি গতকালকে একটা কনফারেন্স করতেছিলেন আর কি। এবং এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটার একটা ইনভেস্টরদের একটা মানে ফোরাম হচ্ছে আর কি। এবং উনি বলতেছিলেন যে এটার মানে এটাতে অংশগ্রহণের জন্য যেই টাইম লাইন আছে, ওখানে এত পার্টিসিপেন্টস আসছে আর কি, মানে 500 জনের উপরে হচ্ছে ফরেনার, এবং 1000 খানেক হচ্ছে যে বিভিন্ন বাংলাদেশি যারা কমিউনিটি আছে। তো উনি প্রায়োরিটি দিয়ে ফরেনারদেরকেই আগে রাখতেছেন আর কি। এবং ওইটা ডেডলাইন, মানে ওখানে অ্যাপ্লিকেশন করে এখানে আসার কথা ছিল। তো এইটাও বাংলাদেশে যে ইনভেস্টার্সের একটা ফোরাম হবে এপ্রিলে, তো এইটাকে বাধাগ্রস্ত করবে যদি দেশে কোনো জরুরি মানে কি বলে অবস্থা জারি করে সেনাবাহিনী, বা একটা ক্যাওটিক অবস্থা হয়। আমরা জানি যে ফুয়াদ সাহেবকে অনেকে বলতেছেন যে অ্যারেস্ট করে নেই, তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনী নিয়ে গেছিলেন আর কি। এবং উনি যথেষ্ট মানে কুৎসিত কথা বলেছেন, কুকুরের বাচ্চা, সেনাবাহিনী বোম মেরে দিব, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উড়াই দিব। তো এগুলি মানে কর্নেল মোস্তাফিজ সাহেব একজন আছেন আমেরিকাতে, উনিও বলতেছেন যে কি বলে হাসনাত আবদুল্লাহ, তারপরে সার্জিসকেও নেওয়া হয়েছিল সেনাবাহিনী, মানে ওয়াকারুজ্জামান সাহেব ওই আওয়ামী লীগের পুনর্বাসনের যে বৈঠকটা, ওই রকম একটা সেশন নাকি মিস্টার ফুয়াদ যিনি আছেন ইবি পার্টি, সে তার সাথেও করা হয়েছে আর কি। অন্যান্য পার্টিরা কিন্তু বলছে যে তাদের সাথে এরকম কিছু হয়নি। তো এখন ওই ফুয়াদ সাহেবকে আমরা গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখছি যে উনি একেবারে বিলা, হ্যাঁ, উনি টেলিভিশনেও আসতেছেন, মানে সেনাবাহিনী এই করছে, ডিজিএফআই, এটা ওইটা। তো এখন আমরা তো দেখছি যে সেনাবাহিনী বাংলাদেশকে উদ্ধার করলো 5ই আগস্টে, যেভাবে শেখ হাসিনাকে এভাবে এক্সিট, মানে আমরা তো যদিও তাকে দেশ ছাড়তে না দেখতাম, বাংলাদেশের যে কোনো জেলেই কিন্তু তাকে বন্দি করে রাখতে পারতো না সেনাবাহিনী। মানে সেনাবাহিনী আক্রান্ত হয়ে যেত যদি শেখ হাসিনাকে দেশ ছাড়তে না দেওয়া হতো আর কি। তো সেই জায়গা থেকে সেনাবাহিনী বাংলাদেশকে রেস্কিউ করে নিয়ে আসছে। তো এই ওয়াকারুজ্জামান সাহেব, তো আসলে আমরা বুঝতে হবে যে তাকে ওই পেন্টাগনের টেলিফোন কল, যদি এরকম বলা হয় যে পেন্টাগন থেকে ফোন পাইছে, ইন্ডিয়া থেকে যথেষ্ট মিডিয়াগুলি সব বলতেছে যে পেন্টাগনের ফোন চলে আসছে, তারা মিথ্যা প্রপাগান্ডা হলেও কিন্তু কিছু তো আমরা বুঝতে পারি যে ফ্র্যাকশন কিছু সত্যি আছে। ফয়জুর রহমান সাহেব একজন আছে পাকিস্তানপন্থী, জামাতি ইসলামী কানেকশন, যদিও ওয়াকারুজ্জামান সাহেবের তাদের মধ্যে যে কানেকশনটা আছে এগুলি যথেষ্ট ভালো। আমরা মানে ডিজিডিএফআই, সেই আগে ডিজিডিএফআই নাই, আমরা নিশ্চিন্ত কথা বলতে পারি, মুক্ত মনে কথা বলতে পারি, এটা থেকে তো আসলে পরীক্ষিত। কিন্তু ইন্ডিয়া যেই প্রপাগান্ডাগুলি ছড়াচ্ছে, আমি দেখলাম যে কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, তারাও কিন্তু একেবারে
এক্সট্রিম লেভেলের বিলা, এই সেনাবাহিনী, সেনাপ্রধান, মানে এইটা একটা কোনোভাবে একটা অরাজকতা তৈরি করে দিয়ে ডক্টর ইউনূস সরকারকেই মনে হয় যে একটা ফেলে দেওয়ার একটা চক্রান্ত চলতেছে আর কি। তো অনেকে বলতেছেন যে চায়নার যে সফর সেটা বাধাগ্রস্ত করার একটা উদ্দেশ্য ইন্ডিয়ার, সেটাকে ইন্ডিয়াই চেষ্টা করতেছে যে সেনাবাহিনী বা সেনাপ্রধানকে দিয়ে এরকম একটা জরুরি অবস্থা ঘোষণা করে ডক্টর ইউনূস সরকারকে ফেলে দেওয়া। তো এইটার সাথে কিন্তু আমরা ওই যে পিনাকি দা, তারপরে কনক স্যার সাহেব, তারপরে কর্নেল মুস্তাফিজ, তাদের এই যে আহ্বান, কিছুটা ইলিয়াস হোসেন সাহেব, তাদের যে কথাবার্তা, এগুলোর সাথে মিল পাই। কারণ এই 10 দিন চুপ থাকার পরে হাসনাত আব্দুল্লাহ কেনই বা বলতে যাবে, এবং সার্জিস আলম এখন বলতেছে যে না, হাসনাত আব্দুল্লাহ এটা ঠিক না। এবং আমরা ওয়াকারুজ্জামান সাহেবকে আমরা দেখছি যে নেত্র নিউজে উনি কতটা সোচ্চার। তো এগুলি আসলে একটা কনস্পিরেসি, দেশের মধ্যেও যে ভারতের অ্যাক্টিভ হয়ে যাবে এটা আমরা বুঝতে পারতেছিলাম। কিন্তু যারা পিনাকি দা, তারপরে কনক স্যার সাহেব বা অন্য যারা আছেন, যারা সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান করতেছেন, তাদের অবস্থানটা ব্যাপারেও কিন্তু আমরা আসলে একটু খেয়াল রাখতে চাই যে কোন শক্তিটা বাংলাদেশকে রক্ষা করতেছে এবং কারা বাংলাদেশে 5ই আগস্টের পরে এখনো বাংলাদেশ ভ্রমণ করে যাওয়ার সাহসটা দেখায়নি। আমরা দেখছি শাহেদ আলম সাহেবকে আসতে, আমরা মনির হায়দার সাহেবকে এসে ওনাকে আমরা দেখছি একেবারে এক্সক্লুসিভলি ডক্টর ইউনূসকে সহযোগিতা করতেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে গিয়ে। সবাই আসছে, তাসলিম খলিল সাহেব আসছে, কিন্তু ওই পিনাকিদা আসার সাহস নেই। ইলিয়াস হোসেন আসতে পারেননি, কনক স্যারের কেন, মানে তাদের একটা ইন্টারন্যাশনাল যে এই নির্বাচনের শেষ বেলা পর্যন্ত বাইরে থেকে এই মানে মোবিলাইজ করা এবং বাংলাদেশকে একটা অস্থিতিশীল জায়গাতে নিয়ে যাওয়া, এবং এদেরকে ভারতের চ্যানেলগুলি দেখাচ্ছে যে বাংলাদেশের মৌলবাদী নাই বলতেছে তারা, আবার তারা ঠিকই ইনকিলাব মঞ্চ, তারপরে হরকাতুল জিহাদ, এদেরকে বায়তুল মোকাররম ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং ওইসব জায়গাতে আমরা কালো যেই অ্যারাবিক হরফে লেখা যে ফ্ল্যাগগুলি আছে সেগুলি আবার সেনাবাহিনীরা ওখানে গিয়ে উদ্ধার করতেছে, এগুলো আমরা দেখতেছি। তো আমরা আসলে তাদেরকে একটু চুপচাপ থাকতে বলি। আমরা এখন একটু অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং বিশেষ করে পিনাকিদা এবং এনসিপি হচ্ছে নাহিদের দল, তো তারা যেন উল্টাপাল্টা না বলে, এবং বিএনপি বিরোধী কার্যক্রমও তাদেরকে দিয়ে করানো হচ্ছে। পাটোয়ারিকে দিয়ে শহীদ জিয়ার নামে কথা বলা হয়েছে, এবং তারা তো আসলে তখন ছোট ছিল, শিশু ছিল। আমি বলেছি যে তারা মায়ের পেটে ছিল আর কি। আমরা তো দেখছি যে শহীদ জিয়া যখন কি বলে ওই সময় তার শাসন আমলে উনি কতটা অ্যাক্টিভ ছিলেন আর কি। তো জনমানুষের আসলে ভালোবাসাও উনি অ্যাচিভ করেছেন, এবং সেই থেকে আসলে বিএনপির মানে প্রসার। তো এইটা আসলে তাদের মানে জ্ঞানের অভাব আছে, যার জন্য পাটোয়ারি সাহেব তাদেরকে আসলে পছন্দ করি আমরা। 5ই আগস্টের আগে তাদের যে কন্ট্রিবিউশন যতটুকুই ছিল আর কি, সেটাতে আসলে তাদের জনপ্রিয়তাটা অনেক বেড়ে যাওয়ার কথা, কিন্তু তাদেরকেও যে আজকে দ্বিধা বিভক্ত করেছে, কারা করেছে এটা আমরা তাদেরকে বলবো যে তারাও যেন একটু সজাগ থাকে। ইনকিলাব জিন্দাবাদ বলে দেশকে ভালোবাসা যতটা টানা যায়, তার চাইতে ওই আহতদের পাশে থাকাটা খুব জরুরি ছিল। আবু সাইদের ভাইয়ের সাথে তাদের সাথে কথা বলাটা খুব জরুরি ছিল, তাদের কাছে যাওয়াটা খুব জরুরি ছিল, এবং সাহায্য নিয়ে কোনো রকমের কি বলে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকা না থেকে একেবারেই আমরা তাদেরকে দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশের সর্বত্র কোনায় কোনায় তারা যেন, যেসব আহতরা বিভিন্ন জায়গাতে কষ্টে বেদনায় আহাজারি করেছে, তাদের পাশে থাকতে আর কি। তো সেরকম আমরা তেমন কিছু দেখিনি, না মাহফুজ আলমকে দেখেছি, না আবু সাইদ আর ফ্যামিলি ভাইয়ের তার মুখ থেকে আমরা শুনলাম তার বাবা বেলাতেও সে বিভিন্ন জায়গাতে ফোন করেছে, তাকে রেসপন্ড ওরকম করা হয়নি আর কি। তো এনসিপির যে নেতা যারা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে লিডারশিপ দিয়েছিলেন, যারা খুব গর্ব অনুভব করেন, তাদের এটা একটু আসলে বলবো যে একটা ক্যারিয়ারের দাগ ফেলার মতোই আর কি, যে তারা ভবিষ্যতের রাজনীতি করার জন্য, আমি হাসনাত আব্দুল্লাহর কথাটাই কোট করি আর কি, উনি নিজে বলেছেন যে এখন যারা সিনিয়র আর কি, তাদের বয়স অনেকটা 70-75 এরকম আর কি। তো তার তো 30 বছর এখন হাতে আছে এইসব জায়গাতে যাইতে আর কি। তো এইবার যদি জামানত বাজেয়াপ্ত হয়ে যায়, তাহলে নেক্সট টাইম আবারও সে ইলেকশন করবে, তারপরে এরকম তো 5টা টার্ম 6টা টার্ম সে গিয়ে না, তারপরে এই মাহমুদুর রহমান মান্না বা ফখরুল ইসলাম আলমগীর তাদের সমপর্যায়ে সে যাবে আর কি। তো হোপ থাকে ভালো, বাট এমন কিছু করবেন না যাতে হয়তো আপনার
ক্যারিয়ারটা মাইনাস পর্যায়ে চলে যায়, তাতে হয়তো 30 বছর না 300 বছর গেলে হয়তো আপনাদের ভবিষ্যতে কোনো রকমের মানে হোপ আসবে না। আমি আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদেরকে সজাগ থাকার কথা বলবো, এবং ফুয়াদ সাহেবকে অবশ্যই বলবো যে একটু মার্জিত হন। সেনাবাহিনী, সেনাপ্রধান এরা আগের মতো নাই, এবং অবশ্যই আমরা শেখ হাসিনা বা আওয়ামী লীগের পুনর্বাসন চাই না। রক্ত দিয়েছি, আবারও রক্ত দিবে মানুষ। তো এইটা যতটা না সত্যি, ততটা এটাও সত্যি যে সেনাবাহিনী, সেনাপ্রধানেরা এই ইনস্টিটিউটকে হেয় করবে, খাটো করবে, ছোট করবে, এদেরকে একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিবে। এটার চক্রান্ত হচ্ছে একমাত্র ভারতের এবং সেরকম যেন আপনাদের কথাবার্তা যেন আমরা ওরকম মিল না পাই আর কি। আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আপনারা আমাদের বাংলাদেশের শক্তি, আপনারা ভারতের এর পক্ষে কাজ করতেছেন না। তো বন্ধুরা, এখন মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথেই থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।